এই যে আগুনের ঘটনাটি, অগ্নিকাণ্ড, এটি ৭ নং ভবনে আহ, সূত্রপাত এবং আপনার ৮টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে আগুন নেভানোর জন্য, এবং সর্বাধুনিক প্রযুক্তি যেমন ড্রোনের মতো উপকরণও ব্যবহার করা হচ্ছে মিটিগেট করবার জন্য। এটি ওয়ান অফ দ্য কি পয়েন্ট ইনস্টলেশনস, এবং সচিবালয় রীতিমতো একটি নো গো এরিয়া। সেই ব্রিটিশ আমলের যখন লাট সাহেবকে স্বদেশী আন্দোলনের বিনয় বাদল দীনেশ হত্যা করলো, তার আগ পর্যন্ত কোনো পাসের দরকার পড়তো না রাইটার্স বিল্ডিং এ যাওয়ার জন্য। কিন্তু এরপর থেকে এটি চালু হয়, এবং ব্রিটিশ রাজের পরে পাকিস্তান আমলে এটা কন্টিনিউ করে, বাংলাদেশ আমলেও এটা আমরা দেখেছি কন্টিনিউ করছে। একমাত্র এরশাদ শাসন আমলে 1987 সনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের দেয়াল ফুটো করে ফেলা হয়েছিল, এবং এমনটি যে ঘটবে সেটা জেনারেল এরশাদ জানতেন, কারণ বাংলাদেশের প্রথম তিনি ডেঞ্জারাস লাইফ নামে ডকুমেন্টারি ফিল্ম দেখেছিলেন ফিলিপিন্সে কিভাবে আপনার ফার্ডিনান্ড মার্কোসের রেজিম বিদায় নেয় এবং কোরাজন অ্যাকুইনোর রেজিম ক্ষমতায় আসে। তো ফলে আমার জানা মতে জেনারেল এরশাদই প্রথম বাংলাদেশে এই বিষয়টি, এই ডকুমেন্টারি ফিল্মটি প্রত্যক্ষ করেছিলেন। ফলে তিনি সতর্ক ছিলেন, এবং সতর্ক থাকবার কারণে সচিবালয়ের দেয়াল ফুটো করা সত্ত্বেও নাশকতার চিন্তা নিয়ে কেউ প্রবেশ করতে পারেনি। সেটি সাকসেসফুলি উইথস্ট্যান্ড করা গেছে। কিন্তু আপনারা জানেন যে এই 5 আগস্টের বিপ্লব সফল হওয়ার পরে আমরা দেখেছি বারংবার সচিবালয় আক্রান্ত হতে। আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা দলে বলে এসে শিক্ষা মন্ত্রণালয় দখল করে ফেলেছিলেন, এবং পরীক্ষা পুরোপুরি না দিয়ে তারা ফলাফল উত্তীর্ণ এই রকমের একটি দাবি নিয়ে হাজির হয়েছিলেন, এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং তৎকালীন শিক্ষা সচিব, বর্তমানে যিনি ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন, তাদেরকে রীতিমতো বাধ্য করেছিলেন তার দাবি মেনে নিতে। পরবর্তীতে দফায় দফায় আপনার যে আনসারের লোকজন কিংবা অন্য স্টেক হোল্ডার, তারা কিন্তু সচিবালয়কে চাঁদমারিতে পরিণত করেন। একটা পর্যায়ে 53 জনকে আটক করার ঘটনা ঘটে। পরের দিকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ তারা সচিবালয়ের দরজা আটকে দিয়েছেন। সেইভাবে এক ধরনের প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলেছিলেন। এখন ট্রেডিশনালি সচিবালয় পুলিশের দায়িত্ব ছিল দেখভাল করা, মোট কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করত। এরপরে এসে যুক্ত হয় সেনাবাহিনী, এবং এখানে পুলিশের একজন এসপি, তিনি, তার অফিসও আছে ভেতরে, তিনি দেখাশোনা করেন, এবং আবার অনেকে পাস ছাড়াই প্রবেশ করেন। আমার জানা মতে কোনো সমন্বয়কের পাসের দরকার বোধহয় পড়েনি এ পর্যন্ত, বা যারাই আন্দোলন করতে ঢুকে গেছেন তাদের কারো পাসের প্রয়োজন হয়নি, তারা পাসের তোয়াক্কা করেন, ঢুকে পড়েছেন। এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে বজ্র আটুনি ফসকা গেরুর মতো। আবার নানান রকমের চিন্তা ভাবনা এইরকম যে প্রয়োজনে পাসই আর ইস্যু করা হবে না, এবং এরকমের মাইন্ডসেটও কারো কারোর মধ্যে আমরা প্রিভেইল করতে দেখেছি। এখন মুশকিলটা হচ্ছে ব্রিটিশ আমলে পাস রহিত করা হয় লাট সাহেবকে মেরে ফেলার কারণে। সেই লিগেসি আমরা এই স্বাধীন, বিশেষ করে 5 আগস্টের বিপ্লবের পরে কেন কন্টিনিউ করব? আর এত শত নিরাপত্তার পরেও আগুন কিভাবে প্রজ্বলিত হয় আমরা সেটা তো ঠেকাতে পারলাম না। আপনার 13টা ইউনিট এখন আমার জানা মতে সর্বশেষ কাজ করছে
এই সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে। এবং এটি সঙ্গে সেন্সিটিভ নথিপত্রের একটা বিষয় আছে। তারপর আপনার আধুনিকতম ব্যবস্থায় আপনার যেভাবে নথি পরিচালনা করা হয়, তার সেফটি এবং সিকিউরিটিও কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা সমূহ। আর প্রশাসনিক সংস্কার যে কমিশন, সেটা তো লিম্পিং। আপনার প্রথমে প্রশাসনের কর্তা ব্যক্তিরাই বিদ্রোহী হয়ে উঠলেন। পরে আমি দেখলাম যে এখানে রীতিমতো পুনর্গঠনের কাজ করতে হয়েছে এই কমিশন। তারপর সর্বশেষ যে প্রস্তাবনা, সেটা কুপিত করেছে আপনার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। তারা রীতিমতো সংক্ষুব্ধ। এখন প্রশাসন ক্যাডার বনাম রেস্ট অফ দ্য ক্যাডার্স, এই যে আপনার আন্ত ক্যাডার দ্বন্দ্ব, এটা প্রশাসনের যে স্বাস্থ্য এবং শরীর, তাকে যথেষ্ট পরিমাণে আক্রান্ত করবে, এটাই স্বাভাবিক। এখন আমরা আমাদের অ্যাটিচিউডটা হয়ে দাঁড়িয়েছে এরকম যে শিরোপীড়া ঘটেছে, সুতরাং শিরোচ্ছেদ করো। এর তো কোনো সলিউশন হতে পারে না। আজ পর্যন্ত কোনো দেশ প্রসপার করেনি প্রশাসন ছাড়া, সুষ্ঠু, শক্ত, সুশৃঙ্খল প্রশাসন ছাড়া। এখন আপনার বিপ্লবী কথাবার্তা বলছি, বুলি বচন আওড়াচ্ছি ঠিকই, কিন্তু বিপ্লব কার্যকর করবার জন্য তো প্রশাসনের প্রয়োজন হবে। শৃঙ্খলা বাদে কোনো কিছু পরিচালনা করা সম্ভব? মোটেই না। এখন সেই জন্যই আসলে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আর এখানে আমার জানা মতে একজন মাত্র প্রশাসন শৃঙ্খলার আকাদেমিক অন্তর্ভুক্ত হয়েছেন এই কমিশনে। আমাদের বাংলাদেশে প্রশাসন নিয়ে পড়াশোনা করার লোকের কি অভাব ছিল? শুধুমাত্র একজন আকাদেমিক, রেস্ট অফ দ্য প্র্যাকটিশনার্স নিয়ে এই কমিশন কি উদ্দেশ্যে করতে হয়েছে? যা কিছুই আমরা করি না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণের করের টাকায় কিন্তু আমরা এই কমিশনগুলো পুষছি। এবং শেষ পর্যন্ত সাতকাণ্ড রামায়ণ পড়ে যদি ব্যাপারটা দাঁড়ায় যে সীতাকার বাপ, তখন আমরা এই দুঃখ এবং বেদনা রাখবো কোথায়? আর কমিশনের অ্যাকাউন্টেবিলিটি কতদূর? যারা এই দায়িত্ব পালন করছেন, এট দ্য এন্ড অফ দ্য ডে তাদের এই প্রস্তাবনাগুলো, এই সুপারিশের কারণে যদি আপনার বিশৃঙ্খল হয়ে দাঁড়ায় পরিস্থিতি, এর দায় কি তারা নেবেন? এবং এই দায় দায়িত্ব না নেয়ার বিষয় যদি থাকে, তাহলে তো এক ধরনের ইমিউনিটি প্রদান করা হচ্ছে, এবং সেটা তারা ডিজার্ভ করেন কিনা সে বিষয়টাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আর আপনার এখানে সময়টা কিন্তু খুবই নাজুক। নতুন বছরে আমরা পদার্পণ করতে চলেছি, ইংরেজি নতুন বছরে। মার্কিন প্রশাসনে বৈপ্লবিক পরিবর্তন অত্যাবশ্যক এবং অবশ্যম্ভাবী। আর আমাদের এই অঞ্চলে জিওপলিটিক্স রীতিমতো ফাস্ট চেঞ্জিং। আরাকানের মতো নতুন এন্টিটি এমার্জ করতে চলেছে। আমাদের ম্যাপ রিড্র হওয়ার জোগাড় হয়েছে। বার্মা অ্যাক্ট ফুল সুইং এ প্রিভেইল করছে। এই সবকিছু মিলিয়ে আসলে আপনার এখানে কোনো পরীক্ষা নিরীক্ষার স্পেস খুব একটা আছে বলে মনে করি না। সুতরাং আমার মনে হয় আমাদের সবার সতর্ক হওয়া দরকার। আইভরি টাওয়ারে বা গজদন্ত মিনারে অবস্থান করার দিন শেষ। ধন্যবাদ। স্যার, আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি স্যার, যে আমাদের দেশে স্যার যদি অ্যাড করে নিতেন, একটু জাস্ট জানার জন্য বলছি,
যে আমাদের দেশে আসলে গোয়েন্দা সংস্থা, এই যে আপনি দেখেন আমরা কতগুলা টক শো করছি বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে, এবং আমরা মেল করে জানাচ্ছি ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং এই যে হচ্ছে এটা আমরা বুঝতে পারছি স্যার, তারা কলম বিরতি দিচ্ছে, তারা অনেক, আপনি জানেন সবকিছুই, যে প্রশাসনের সাথে একটা ঝামেলা চলছে, এই সময় কিছু হতে পারে। এটা তো যারা গোয়েন্দা না স্যার, সাধারণ জনগণ, আমাদের মতো যারা সাধারণ জনগণ, এরাই বুঝতে পারছে। তা আপনার গোয়েন্দা সংস্থার আসলে কাজটা কি, এবং এদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না স্যার, যদি একটু বলেন স্যার। এদেরকে আসলে ভাই, দম নাই, আমি যারা যারা হচ্ছে আমি স্যার দীর্ঘদিন আইনের আওতায় আনছে, তাদেরকে দীর্ঘদিন দম ধরে নাই। আমি দীর্ঘদিন ধরে অ্যাজ এ ট্রেনার গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছি, প্রশিক্ষণ প্রদান করেছি। স্পেশাল ব্রাঞ্চ ট্রেনিং একাডেমি, ডিটেকটিভ স্কুল, তারপরে কারা প্রশিক্ষণ একাডেমি, এনএসআই ট্রেনিং একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠানে আমি ব্যাচের পর ব্যাচ কর্মকর্তা কর্মচারীদের পড়িয়েছি। এখন ট্রেডিশনাল স্টাইল যেটা, সেটা হচ্ছে তারা মূলত পত্রপত্রিকার ক্লিপিং নির্ভর এক। আর পত্রপত্রিকা ইচ্ছা করলে আপনি কোনো একটা ইস্যুতে ইনফ্লুয়েন্সার হিসেবে রিপোর্টের রিপোর্ট প্রকাশনার ব্যবস্থা করতে পারেন মোটিভেটেড ভাবে। এখন এই গোয়েন্দা সংস্থাগুলোতে যারা কাজ করেন তারা নিজেদের সেফটি সিকিউরিটির কথাও চিন্তা করেন, যে আমি একটা প্রতিবেদন হাজির করব, সেটার ব্যাকআপটা কি। তো ফলে তারা সেকেন্ডারি সোর্সের আশ্রয় নেন। পত্রিকা কোট করতে পারলে ঝামেলা কম, নিজের ঘাড়ে পড়ে না জিনিসটা। তো ফলে সেইভাবে তারা ক্লিপিং করেন। আর যারা ক্রাফটি মোটিভেটেড লোকজন, র্যাকেটিয়ার, তারা কিন্তু পত্রপত্রিকা গুলোকে অনেক সময় পোষেন। এবং ইয়েলো জার্নালিজমের যে চলটা, এটা যথেষ্ট পপুলার আমাদের দেশে, কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক মিডিয়া। তো ফলে নিউজ জেনারেট করাটা, ডিসইনফরমেশন তৈরি করাটা খুব একটা কঠিন কাজ নয়। এবং আমি কোনো কোনো মন্ত্রীকে দেখেছি এই ব্যাপারে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিতে। যেমন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, তিনি প্রায় 100 সাংবাদিককে এরোপ্লেন চার্টার করে কাঠমান্ডুতে নিয়ে গিয়েছিলেন বিনোদন প্রদানের জন্য। উদ্দেশ্য যে তাদের একটা সুবিধা দিলেন, বিনিময়ে তিনি যেই রকম ভাবে চাইবেন সেরকম ভাবে তথ্য পরিবেশন করতে হবে। আমাদের আমি সাংবাদিকতাও কিছুদিন পড়াশোনা করেছি। একটা নিউজ ভ্যালু থাকতে হবে। তো একই বিষয় তো বারবার রিপিট করতে আপনি পারেন না, সেটা আপনার এথিক্স এর প্রিন্সিপালের বাইরে। কিন্তু দীপুমনির এই কল্যাণে আমরা দেখেছি বারংবার একই সংবাদ বারংবার পরিবেশিত হতে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এনএসআই বলুন বা ডিজিএফ এর মতো প্রতিষ্ঠান বলুন, তারা কিন্তু এখন জিম্মি এই সাংবাদিকতার কাছে। আর এর পাশাপাশি আপনার একাত্মতা ঘোষণা করার মতো ঘটনাগুলো কিন্তু ঘটছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখেছি স্থানীয় এনএসআইর কর্তা ব্যক্তিরা, তারা যারা আন্দোলনকারী, তাদের সঙ্গে বৈঠক করে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, এরকম সোশ্যাল মিডিয়ামে আমরা তথ্য দেখেছি। এবং এই তথ্যগুলো নিয়ে তারা কোনো রকমের গা করেছেন বলে মনে হয় না। আর আপনার এখানে নানান রকমের মাইন্ডসেট, ফিক্সেশন, এই বিষয়গুলো আছে। আর তার উপরে যারা ম্যানিং করছেন এই গত 15-16 বছরে ছাত্রলীগ যুবলীগের ক্যাডার, তারাই কিন্তু রিক্রুটেড হয়েছেন আপনার গোয়েন্দা সংস্থাগুলোতে। এখন তাদের যে মাইন্ডসেট, তাদের যে আপনার চিন্তা ভাবনা, সেটা তো মায়োপিক। এদের দিয়ে প্রফেশনাল কাজ কি হবে, কি বা আশা করতে পারেন তাদের কাছ থেকে? আমি জানি যে সচিবালয়ে এনএসআই, ডিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চের অ্যাসাইন্ড কর্মকর্তারা কাজ করেন। তারা বেসিক্যালি দেখেন কে আসে কে যায়, এবং তারা একটা টার্মস অফ রেফারেন্স, রুলস অফ এঙ্গেজমেন্ট, এগুলোর ভিত্তি করে তাদের প্রতিবেদন হাজির করেন। এখন আপনি প্রতিবেদন নির্ভরতার একটা কালচার যদি গড়ে ওঠে, তাহলে তো সেখানে ভয়ঙ্কর রকমের সীমাবদ্ধতা কাজ করবে। আধুনিকতম যে বাহিনীগুলো, আপনার এফবিআই, তারপরে সেন্ট্রাল
ইন্টেলিজেন্স এজেন্সি যেগুলো সিআইএ, তারপরে আপনার মোসাদ, কেজিবি, এমএস, MI5, MI6 এর মতো প্রতিষ্ঠানগুলো, তারা যথেষ্ট ইনোভেটিভ এবং আপনার আধুনিকতম পদ্ধতিগুলো তারা ব্যবহার করেন। ফলে স্টেট অফ দ্য আর্ট এসপায়োনেজ, ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, এই বিষয়গুলো তাদের এতটাই পারদর্শী করে তোলে যে তাদের সঙ্গে এটা ওঠা ভার। আর পড়াশুনোর যে ডেপথ, সেটা যদি না থাকে, আপনি যদি কন্টিনিউয়াস আপনার অ্যাডহক স্টাইলে চলেন, যে কে কি বলছে, কে কি করছে, তার উপর ভিত্তি করে আপনি এক ধরনের কনস্পিরেসি থিওরির দ্বারা জিম্মি হয়ে যান, তাহলে আপনার পেশাগত দায়িত্বের জায়গাটা কি অবশিষ্ট থাকে? আমরা কিন্তু এরকম কাণ্ডই দেখছি। তারপর রিলায়েন্সের যে ব্যাপারটা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সোর্স হিসেবে কারা কাজ করছেন সেটাও কিন্তু দেখবার বিষয়। তারা আবার নির্দিষ্ট কোটারি কিনা, নির্দিষ্ট মোটিভেশন নিয়ে কাজ করছেন কিনা, সেটাও দেখবার বিষয়। ইন্টেলিজেন্স ফেলিওর ডেফিনেটলি ঘটে, তা না হলে বিডিআর কার্নেজের মতো ঘটনা ঘটতে পারে বাংলাদেশের মতো দেশে? বা খেয়াল করে দেখুন, এই হাসিনার লেসপেন্সাররা, তারা তাকে এমন ভাবে মহাবিষ্ট করে রেখেছিল, ৪৫ মিনিট সময়ের আগে তিনি রিয়াকশন টাইমই জানতে পারেননি যে তার হাতে ব্রিদিং স্পেস কতটুকু আছে। আর প্রোটোকল এমন একটা বিষয়, এমন একটা ঘেরটোপ, আপনাকে রীতিমতো আইসোলেটেড করে রাখবে, এবং তাই কিন্তু বারংবার আমরা দেখতে পাচ্ছি ঘটছে। কতগুলো ফিক্সেশন উপর ভিত্তি করে, মন গড়া কতগুলো ধারণার উপর ভিত্তি করে তারা কাজ করছেন, যেটা আপনার বিপ্লব উত্তর একটি দেশে কোনোভাবেই এক্সপেক্টেড না।